মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। আজকের বিষয় কৃষিকাজে জৈব পদ্ধতি ও নির্মল কৃষি পদ্ধতির তুলনামূলক আলোচনা। আলোচনা করবেন ডক্টর অজিত কুমার পোদ্দার। তার সঙ্গে কথা বলেছেন হাসিম আব্দুল হালিম বরকতি। এই বিশেষ আলোচনাটি শুনবেন কৃষি সংক্রান্ত ঘোষণার পর। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় PM প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি,
ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSKগুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের উপর ইউরিয়া সার উৎপাদন হয়। গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতে সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। JU কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টসে শুরু করছি ম্যাটিক্স কৃষি পাঠশালা। ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্বের বিষয় কৃষিকাজে জৈব পদ্ধতি ও নির্মল কৃষি পদ্ধতির তুলনামূলক আলোচনা। এ বিষয়ে আলোচনা করার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর অজিত কুমার পোদ্দার, বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি নিমপীঠের অ্যাডভাইজার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সের কোর্স কোঅর্ডিনেটর এবং দ্য নিউটিয়া ইউনিভার্সিটির ভিজিটিং ফ্যাকাল্টি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। ধন্যবাদ আপনাকে। আমাদের বিষয় তো আজকে জৈব পদ্ধতি এবং নির্মল কৃষি পদ্ধতি, এই দুটোর মধ্যে তুলনামূলক আলোচনা।
তো শুরুতেই যদি একটু আমাদেরকে বুঝিয়ে বলেন যে এই জৈব চাষ এবং নির্মল কৃষি বলতে আমরা ঠিক কি বুঝি? প্রথমে আমি আমার মাটির পরিচয় দিতে গিয়ে বলবো যে মাটিকে যদি একটা আদর্শ মাটির সাথে আমরা তুলনা করি তো সেখানে 4 ভাগে ভাগ করা হয়। প্রথমটা হলো আপনার মিনারেল, যেটাকে আমরা মাটি বলি, সে মিনারেল থাকে শতকরা 45%। আচ্ছা। আর 25% থাকে জল, আর 25% থাকে এয়ার বা বাতাস, আর যে 5% বাকি থাকে সেটা থাকে জৈব পদার্থ। আচ্ছা। এই জৈব পদার্থ মাটির প্রাণ বলা হয়, এটা হার্ট অফ দ্য সয়েল বলা হয়। আমাদের দেশের মাটির অবস্থা কিন্তু খুবই খারাপ, কারণ জৈব পদার্থগুলো আমাদের মাটিতে এখনে 1% বা তার কম থাকে, ফলে মাটিটা খুব দুর্বল অবস্থায় থাকে। আমাদের দেশে পূর্বে আমাদের আগে যে পূর্বপুরুষরা যেভাবে চাষবাস করতেন সেখানে কিন্তু কোনো রাসায়নিক সার ব্যবহার করা হতো না, শুধুমাত্র তারা জৈব সারের প্রতি নির্ভর ছিলেন। কিন্তু গ্রিন রেভলিউশন আসার পর থেকে দেখা যাচ্ছে যে কৃষক ভাইয়েরা অত্যাধিক নির্ভর করছে রাসায়নিক সারের পরে, রাসায়নিক কীটনাশকের পরে, রাসায়নিক রোগনাশকের পরে। ফলে যতটুক দেওয়া উচিত তারা তার থেকে অধিক পরিমাণে ব্যবহার করছে। যখন দেখছে যে ভেজিটেটিভ গ্রোথ বাড়ছে তখন তারা আরও বেশি পরিমাণে এই রাসায়নিক সারটা ব্যবহার করে, ফলে মাটি কিন্তু তার স্বাস্থ্য হারিয়ে ফেলছে। আচ্ছা। সেই পদ্ধতিতে আমরা চাচ্ছি যে এখন জৈব পদ্ধতিতে অথবা মানে গুড এগ্রিকালচার প্র্যাকটিস, নির্মল কৃষি পদ্ধতিতে চাষ করার জন্য। তবে জৈব পদ্ধতিতে অনেক দিন ধরে কাজ হয়েছে এই পশ্চিমবঙ্গে, কিন্তু দেখা যাচ্ছে মানে আশানুরূপ ফল কিন্তু আমরা পাচ্ছি না। মানে আমরা যতভাবে কাজ করছি কৃষক ততভাবে এগিয়ে আসছে না এই জৈব পদ্ধতিতে। সেই কথা মাথায় রেখে বিজ্ঞানীরা বা প্ল্যানাররা ঠিক করলেন যে আমরা অন্য কোনো পদ্ধতিতে আমরা যেতে পারি কিনা। জৈব পদ্ধতি কিন্তু প্রত্যেকটা জিনিস জৈব থাকতে হবে। আচ্ছা। কোনো রকম রাসায়নিক ব্যবহার করা সেখানে চলবে না, এতে আপনার ফলন কম হোক আর বেশি। সার হতে পারে, কীটনাশক হতে পারে, ওষুধ হতে পারে, সবটাই জৈব, এর মধ্যে কোনো রকম রাসায়নিক দেওয়া যাবে না। কিন্তু আমরা দেখেছি আমাদের মাঠ পর্যায়ে যে আমাদের গবেষণাগুলো চলে মাঠ পর্যায়ে, সেখানে দেখেছি যে অল্প একটু যদি রাসায়নিক দেওয়া যায়, অল্প একটু যদি আমরা মানে কেমিক্যাল পেস্টিসাইড বা কেমিক্যাল ইনসেকটিসাইড ব্যবহার করি, তাতে কিন্তু প্রচুর পরিমাণে মানে উৎপাদনটা হয়। তো আমরা ওই একদম ধরে রাখবো কে জন্য যে না জৈব পদ্ধতি মানে জৈবই, সেটাকে আমরা একটু অ্যাভয়েড করে আমরা এখন কিন্তু জৈব প্লাস যতটুক মানে কেমিক্যাল লাগবে ততটুকু কেমিক্যাল দেবো, রাসায়নিক লাগুক আর জৈব কীটনাশক রোগনাশক লাগুক। আচ্ছা। সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে যদি এটা করা যায় তবে কিন্তু দেখা যায় যে ফলন আশানুরূপ আসে। আচ্ছা। কিন্তু ওই শুধু জৈব যদি ব্যবহার করা হয় তার পরিমাণও প্রচুর দিতে হয়, সেটা কৃষক ভাইদের পক্ষে সম্ভব হয় না। ফলে কিন্তু সেই উৎপাদন যেটা নাকি এক্সপেক্টেড, আমরা যেটা আশা করছি সেটা কিন্তু আসে না। এই জন্যই আমরা নির্মল কৃষি বা গুড এগ্রিকালচার প্র্যাকটিসটা চালু করার জন্য চেষ্টা করছি সরকারি পর্যায়ের থেকেই। আচ্ছা। তো এই যে দুটো পদ্ধতি আপনি বললেন, এই ক্ষেত্রে যেমন জৈব চাষ এবং নির্মল কৃষিতে বলছেন কিছু জৈব কিছু রাসায়নিক আমরা দিব না যদি প্রয়োজন হয়। তখন আপনি বলছেন যে জৈব পদ্ধতিতেই আমরা চাষ করার চেষ্টা করব। হ্যাঁ। কিন্তু এই দুটো পদ্ধতিতেই কি কৃষক বন্ধুরা রাসায়নিক সার বা রাসায়নিক কীটনাশক, রোগনাশক সেগুলো কি ব্যবহার করতে পারবেন? খুব ভালো প্রশ্ন করেছেন আপনি। এটা জৈব পদ্ধতিতে কৃষক ভাইরা জৈব ছাড়া অন্য কোনো কিছু ব্যবহার করতে পারবেন না। আচ্ছা। কিন্তু নির্মল কৃষি পদ্ধতিতে প্রয়োজন যদি পড়ে সেই ক্ষেত্রে কিন্তু আমরা মানে রাসায়নিক সারও ব্যবহার করব যদি প্রয়োজন পড়ে। ধরেন একটা এক্সাম্পল, তো আমার 80 কেজি নাইট্রোজেনের দরকার, সেক্ষেত্রে আমার জৈব দিয়ে আমি 50 কেজি বা 60 কেজি পর্যন্ত তার খাদ্য সরবরাহ করতে পারলাম, কিন্তু বাকি যে 20 বা 30 কেজি রয়ে গেল সেটা কিন্তু আমি রাসায়নিক সার দিয়ে পূরণ করব। এক। আর কীটনাশকের বেলায় হলো আমরা জানি যে কীটনাশক যখন আপনারা কিনতে যাবেন দেখবেন যে কতগুলো কালার দেওয়া আছে,
রেড কালার, তারপরে আপনার ইয়েলো কালার, তারপরে ব্লু কালার, তারপরে গ্রিন কালার। আমরা বলি যে প্রথম যদি দেখা যাচ্ছে যে জৈব কীটনাশক বা রোগনাশক দিয়ে আমরা চেক করতে পারছি না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে প্রথম গ্রিন ট্যাগ লাগানো যে মানে রাসায়নিক কীটনাশক বা রোগনাশক ওইটা ব্যবহার করবেন। যদি ওটা না হয় তারপরে ব্লুটাতে যাবেন, যে ব্লুটাতে যদি না হয় ইয়েলো যাবে। তো আমরা সবসময় কৃষক ভাইদের বলবো যে ট্রাই টু অ্যাভয়েড দ্য রেডটা। এই জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মানে 49 ওরা কতগুলো রোগ কীটনাশকের একটা লিস্ট বের করেছে, যে এইগুলো যদি প্রয়োজন না, তার নিচে লেখা থাকে ইফ ইট ইজ নেসেসারি দেন ইউ হ্যাভ টু ইউজ, আদারওয়াইজ নট। যদি হয় তখন দেবেন, তাছাড়া দেবেন না। তাতে হয় কি, ধরেন মানে আমার গাছটা খুব ভালো হয়েছে কিন্তু একটা পোকা লেগে গাছটাকে নষ্ট করে দিচ্ছে, একটা ভাইরাসের রোগ না যদিও, বা একটা ব্যাকটেরিয়া লেগে রোগ দিয়ে, তখন আমি যদি অল্প একটু কেমিক্যালটা ব্যবহার করি তাতে কিন্তু আমার যতটুক আমার ক্ষতি হওয়ার কথা তার থেকে বেশি লাভ হবে। অতএব আমরা এখন চাচ্ছি জৈব পদ্ধতিতে অনেক দিন মানে সরকার বা আমরা চেষ্টা করেছি, কিন্তু তাতে আশানুরূপ সাড়া পাওয়া যায়নি। কিন্তু এখন আমরা এই গুড এগ্রিকালচার প্র্যাকটিসে দেখেছি কৃষকরা তো সবসময় চাবে তার যা খরচা হবে লাভ হোক, যেমন ফসল বেশি উৎপাদন, এটা কিন্তু কৃষকরা চাবে। আমি আপনিও চাবো তাই যে বেশি যেমন হয়। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে ওই পদ্ধতি যদি ব্যবহার করি, নির্মল কৃষি বা গুড এগ্রিকালচার প্র্যাকটিস, নামটা দেওয়া হয়েছে এই কারণে যে আমরা ব্যাড এগ্রিকালচার প্র্যাকটিস করছি, সেটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা গুড এগ্রিকালচার প্র্যাকটিস যাচ্ছি, যাতে আমাদের অল্প খরচে লাভ যেমন বেশি হয় এবং পরিবেশ এগুলো সম্বন্ধে ঠিক রাখবে। আপনি তো বললেন যে শুরুতেই জৈব চাষ আমরা বহুদিন ধরে একদম প্রাচীন কাল থেকে করছি, তারপরে রাসায়নিক সার আসছে, এখন আমরা ব্যাড এগ্রিকালচার থেকে সরে আসার জন্য আমরা গুড এগ্রিকালচারের দিকে ঝুঁকছি। তারপরে আমরা বলতে পারি যে এই গুড এগ্রিকালচারটা একটা আধুনিক পদ্ধতি বলা যেতে পারে। একদম একদম আধুনিক পদ্ধতি। ধরেন জৈব সারটা আমাদের পূর্বপুরুষরা করতেন, তারপরে রাসায়নিক সার আসলো, তখন তারা রাসায়নিক সার ঝুঁকলেন, কিন্তু তাতে মাটির স্বাস্থ্য দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল, পরিবেশও খারাপ হয়ে যাচ্ছিল। সেই ক্ষেত্রে আমরা বললাম যে এমন একটা পদ্ধতি দিই যাতে নাকি কৃষক তার লাভটা পায়। যেমন এই কারণে কিন্তু আমরা এটা দিচ্ছি। হ্যাঁ, প্রয়োজন অনুযায়ী যদি প্রয়োজন পড়ে তবেই আপনি রোগ কীটনাশক রাসায়নিক ব্যবহার করবেন, নালে না। শ্রোতা বন্ধুদেরকে আমরা জানিয়ে দিই আরও একবার যে আপনারা শুনছেন ম্যাটিক্স কৃষি পাঠশালা। ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের যে বিষয়, কৃষিকাজে জৈব পদ্ধতি ও নির্মল কৃষি পদ্ধতির তুলনামূলক আলোচনা। এই যে তুলনামূলক আলোচনা আমরা বলছি, অর্থাৎ পার্থক্য, তো জৈব কৃষি এবং নির্মল কৃষি, এই যে পার্থক্য, এটা যদি একটু বুঝিয়ে বলেন। মানে কোনো কৃষক যদি জৈব চাষ করেন তখন শুধুমাত্র সে জৈব সার এবং জৈব কীটনাশক এবং রোগনাশক ব্যবহার করবে। সেই ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই সে রাসায়নিক সার বা রাসায়নিক কীটনাশক বা রোগনাশক ব্যবহার করতে পারবেন না। কিন্তু যদি আমরা নির্মল কৃষি চাষ বা গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস করি, সেই ক্ষেত্রে আমরা জৈব পদ্ধতিতেই চাষবাস করব। যদি কোনো কারণে প্রয়োজন হয়, যেমন একটা কীট এসে গেল বা একটা রোগ এসে গেল, সেক্ষেত্রে আমাদের জৈব যে কীটনাশক বা রোগনাশক আছে সেটা ব্যবহার করেও কোনো ফল আসছে না, সে কিন্তু আমরা অবশ্যই রাসায়নিক কীটনাশক বা রোগনাশক ব্যবহার করব, যাতে আমাদের ওখান থেকে পরিত্রাণ পায়। তবে মনে রাখতে হবে যে আমরা প্রথম অল্প ক্ষতি সম্পন্ন, যেমন গ্রিনটা কীটনাশকটা দেব, এটা যদি কাজ না করে ব্লু, এটা যদি কাজ না করে ইয়েলো, এরপরে রেড আছে, আমরা চেষ্টা করব রেডটাতে না যাওয়ার জন্য। কারণ আপনি যে রোগটা দিবেন সেটা কিন্তু পরবর্তীতে যখন মানুষ খাবে কিন্তু ওখানে কিন্তু রেসিডুয়াল এফেক্ট থেকে যায়। অতএব আমরা চাবো না যে মানুষের নিজের কোনো ক্ষতি হোক, এই জন্য আমরা চেষ্টা করব জৈব। যদি না পারা যায় তখন আমরা এই রাসায়নিক ব্যবহার করব। তবে গ্রিন, ব্লু, ইয়েলো, তারপরে রেডটা আমরা দিতে মানাই করি, দিলে পরে মানুষের শরীরে কোনো রকম ক্ষতি করবে না। তবে
পক্ষান্তরে কৃষক ভাইরা লাভবান হবেন, তার যে উৎপাদন যে এটা বৃদ্ধি পাবে এবং আপনি সেটাকে সে বিক্রি করে পয়সা পাবে। এখনই দেখা যাচ্ছে কি অ্যাকচুয়ালি মানে যা মানে কৃষি কাজে চলছে তাদের যা খরচা হয় সেই লাভটা তার আসে না। তারা কীভাবে লাভটাকে ধরেন কৃষক ভাই নিজে কাজ করে, তার ওয়াইফ কাজ করে, তার ছেলেমেলে কাজ করে, তার আত্মীয় পরিজন কাজ করে, সেটা কিন্তু তারা ক্যালকুলেশন আনে না। মজুরি যে মজুরিরা প্রতিদিনই যে আপনি কাজ করে তো প্রতিদিন আপনার একটা মজুরি থাকবে, সেটা না আনার জন্য দেখে যে কিছু কিছু লাভ হয়, কিন্তু যদি ওটা যদি তারা এর ভেতরে ইনক্লুড করে দেখবে লোকসানি হবে। এই জন্য আমরা বলবো যে কৃষক ভাইরা জৈব কৃষি যারা করছেন তারা এখন এই পদ্ধতি করবেন, যদি তাদের ফলন আশানুরূপ না হয় এই গুড এগ্রিকালচার প্র্যাকটিস ফলো করুন। তার যে কম্পোনেন্ট যতগুলো আছে সবগুলো কিন্তু অ্যাভেলেবেল, এখন অ্যাভেলেবেল নাই আমি বলবো না, প্রত্যেকটা অ্যাভেলেবেল আছে, অর্থাৎ আপনি ব্যবহার করুন। ধরেন আপনি একটা বলি রাসায়নিক সারের আমরা অল্টারনেট কি করতে পারি, জৈব সব রকম জৈব দিতে পারি, বায়োফার্টিলাইজার দিতে পারি, গ্রিন মানে সবুজ সার দিতে পারি। এটাকে আমরা দিন দিন বাড়াবো আর রাসায়নিক আস্তে আস্তে কমাবো। এটা যদি করি তো ফিউচারে আমাদের যে প্রজন্ম আসবে তাদের জন্য আমরা একটা ভালো মাটি বা ভালো পদ্ধতি রেখে যেতে পারবো। তার মানে আপনি বলছেন যে জৈব সার এবং ওষুধ ব্যবহারের পরেও যদি ভালো ফসল উৎপাদন না হয় তাহলে কৃষক বন্ধুরা রাসায়নিক সার মানে পরিমাণ মতো, হ্যাঁ যতটুকু প্রয়োজন পরিমাণ ততটুকু ব্যবহার করতে পারেন। কিন্তু এখানে প্রশ্ন যে কখন ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন। আচ্ছা, কখন ব্যবহার করবে সেটা হলো নির্ভর করবে তার মানে গাছ, একজন কৃষক বুঝে তার কখনো নিউট্রিয়েন্টের অভাব হচ্ছে, আচ্ছা তখন সে জন্য বুঝে যে নিচের দিকে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এবং এটা উপরের দিকে আস্তে আস্তে উঠছে, সে যে জৈব সার ব্যবহার করছে তাতে কাজ হচ্ছে না, যে বায়ো ফার্টিলাইজার ব্যবহার করছে তাতেও সেই ওটাকে আটকাতে পারছে না, ম্যানুরিং করেও পারছে না, সে খুব অল্প পরিমাণে স্টার্টার ডোজ হিসাবে অল্প পরিমাণে রাসায়নিক ইউরিয়া সার ব্যবহার করবে। দেখবেন যে অল্পর জন্য, ধরেন আমি আপনি আগেই বলেছি যে 80 কেজি তার লাগে নাইট্রোজেন, 60 কেজি যদি ওখান থেকে আসে আর 20 কেজি কোথার থেকে আসবে, সেই 20 কেজিটাই আপনাকে ব্যবহার করতে হবে রাসায়নিক থেকে, তবেই আপনি কাঙ্ক্ষিত ফলন পাবেন। ঠিক একইভাবে যদি আমরা জৈব এবং কীটনাশকের কথা বলি, সেটা আপনি যদি বায়োপেস্টিসাইড বায়ো কেমিক্যাল যদি ব্যবহার করে যদি চেক দিতে পারেন, ওয়েল অ্যান্ড গুড, আমরা বলবো না যে আপনি রাসায়নিকটা ব্যবহার করেন। যদি না পারেন তখন আমরা কিন্তু বলবো যে রাসায়নিক রোগনাশক ও কীটনাশক ব্যবহার করে। এটা যদি করেন তো দেখা গেছে ফলনের অনেক বেশি উৎপাদন পাওয়া যাচ্ছে। এটা আমাদের মানে মাঠ পর্যায়ে গবেষণার ফল আমি আপনাকে বলছি। তাহলে এই পদ্ধতি ব্যবহার করে এভাবেই তারা প্রয়োগ করবেন আর কি। এখন আমি শেষে একটা কথা বলতে যাচ্ছি কৃষক ভাইদের, যে আমরা যে মাটিটা আমাদের বর্তমান আছে সেই মাটিটাকে ভালো করার চেষ্টা করি আমরা, কারণ আমাদের ভবিষ্যতে যে প্রজন্ম আসবে তাদের জন্য যদি আমরা একটা খারাপ মাটি রেখে যাই, ডেড সয়েল রেখে যাই, যেখানে কেমিক্যাল দিয়েও কোনো রকম ফলানো যায় না, সেটা হলে পরে কিন্তু তারা কিন্তু আমাদের দায়ী করবে অবশ্যই। অতএব আমরা চাবো না যে আমাদের ভবিষ্যতের যে প্রজন্ম কাছে আমরা খারাপ একটা মাটি রেখে যাই, আমরা একটা ভালো মাটি রেখে যাই, ভালো পদ্ধতি রেখে যায়, যেমন তারা ব্যবহার করে তাদের ভবিষ্যতে তাদেরও মানে জীবনযাপনটা সুষ্ঠুভাবে করতে পারে। আচ্ছা, এই যে আপনি বললেন যে সবুজ অথবা যদি সবুজে না হয় তাহলে নীল, হলুদ, তারপরে লালটাকে অ্যাভয়েড করা উচিত, তবু আমি জিজ্ঞাসা করছি একটু বিশদে বলেন যে কোন ধরনের রাসায়নিক কীটনাশক বা রোগনাশক কৃষক বন্ধুরা ব্যবহার করবেন। আচ্ছা, আমাদের পদ্ধতি হলো যে রোগনাশক এবং কীটনাশকে স্ট্রেংথ বুঝে, কনসেন্ট্রেশনে স্ট্রেংথ বুঝে কিন্তু সরকারিভাবে কিন্তু এই সিলটা দেওয়া হয়, মানে গ্রিন, তারপরে ব্লু, তারপরে ইয়েলো, তারপরে হলো রেড। আমরা সবসময় বলবো যে আগে হাই অ্যান্টিবায়োটিক দিবে না, ভালো ডাক্তার যারা তারা কিন্তু আপনার স্ট্রং অ্যান্টিবায়োটিক দেয় না। আমাদের পদ্ধতি ঠিক একইভাবে, আগে অল্পতে যদি আমার কাজ হয়েছে আমি কেন স্ট্রংটা ব্যবহার করতে যাব, যত স্ট্রং ব্যবহার করব তত কিন্তু
আমাদের যে প্রোডাকশনটা যে হবে তার মধ্যে কিন্তু রাসায়নিকটা থেকে যাবে। অর্থাৎ আমরা সিম্পল যেটা সেটা দেব, তারপর যে সেটা কাজ না করে তখন এই পদ্ধতির আপনাকে ব্যবহার করতে হবে কৃষক ভাইদের। আচ্ছা, মানে ধীরে ধীরে ডোজটাকে বাড়াতে হবে। হ্যাঁ, যদি প্রয়োজন হয়, আমি বাড়াতে বলছি না, আমি চাচ্ছি যে যদি প্রয়োজন হয় তখনই বাড়াবে, যদি প্রয়োজন না হয় কখনো বাড়াবে না, কারণ এটা রেজিস্ট্যান্ট হয়ে যায়। তো একদম শেষে আপনি ছোট্ট করে যদি বলেন যে জৈব কৃষি এবং এই নির্মল কৃষি পদ্ধতির জন্য আমাদের কিরকম ভাবে সচেতন হতে হবে? অবশ্যই অনেক কৃষক যারা নাকি মানে পড়াশোনা করে, বই ঠই পড়েন, সেসব কিছু করে জৈব সার করছে, কিন্তু তাদের একটা কথা হচ্ছে স্যার জৈব সার করে কিন্তু আমরা ঠিক আশানুরূপ ফল পাই না। আমার পাশের জমিতে যারা কেমিক্যাল করছে তারা যথেষ্ট ভালো ফলন পাচ্ছে, কিন্তু আমরা পাচ্ছি। তো কি করা যায়? তখনই কিন্তু আমরা এই জিনিসটা চিন্তা করছি যে যতটুক প্রয়োজন মানে সার, রোগনাশক, কীটনাশক, সেটা কেমিক্যাল হোক অথবা জৈব হোক, দুটোই ব্যবহার করে আমরা আলটিমেটলি আমাদের উদ্দেশ্য হলো টু ইনক্রিজ দ্য প্রোডাক্টিভিটি অফ দ্য সয়েল। সেজন্য আমাদেরকে আমরা এখন বলবো যে এখন নির্মল কৃষি বা গুড এগ্রিকালচার প্র্যাকটিসটা শুরু করেন এবং ব্যাডটাকে আস্তে আস্তে অ্যাভয়েড করেন। তার মানে ব্যাড এগ্রিকালচার প্র্যাকটিসটাকে আমাদের বন্ধ করতেই, হ্যাঁ, আস্তে আস্তে বন্ধ করতে হবে। হঠাৎ যদি আপনি বলেন মানুষ যায় না, আমি দেখেছি আমরা কৃষক ভাইরা কিন্তু আপনি একটা বললেন ফট করে ওরা ওই জিনিসটা অনেক দিনের অভ্যাসটাকে ত্যাগ করতে পারে না। এটা আমি আপনিও তাই করি। সেই জন্য আমার চাইছে আস্তে আস্তে এটাকে সরিয়ে নিয়ে গুড এগ্রিকালচার প্র্যাকটিসের দিকে আপনারা অগ্রসর হন এবং ব্যবহার করুন, দেখবেন অবশ্যই আপনাদের ফলনের দিক থেকে আপনারা অনেক লাভবান হবে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা এটাই বুঝলাম যে জৈব চাষ খুবই ভালো পদ্ধতি, কিন্তু সেখান থেকে কৃষক বন্ধুরা তাদের আশানুরূপ বা কাঙ্ক্ষিত যে ফলন সেটা পান না। সেই জন্য নির্মল কৃষি পদ্ধতি আমরা ব্যবহার করতে পারি, যেটাকে আমরা বলছি গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস। তো আজকের ম্যাটিক্স কৃষি পাঠশালার এই পর্ব আমরা এখানেই শেষ করব। আজকের আমাদের বিষয় ছিল কৃষিকাজে জৈব পদ্ধতি ও নির্মল কৃষি পদ্ধতির তুলনামূলক আলোচনা। এ বিষয়ে আলোকপাত করলেন ডক্টর অজিত কুমার পোদ্দার, বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি নিমপীঠের অ্যাডভাইজার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সের কোর্স কোঅর্ডিনেটর এবং দ্য নিউটিয়া ইউনিভার্সিটির ভিজিটিং ফ্যাকাল্টি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 0332457262 নম্বরে। আপনারা আমাদের মেল করতে পারেন আমাদের ইমেল আইডি radioju@gmail.com এ, আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ এবং আমাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল radio_ju। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এই পর্যন্ত। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের উপর ইউরিয়া সার উৎপাদন হয়। গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতে সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার।